আমি 7 মাসের গর্ভবতী ছিলাম। তখন একদিন আমার শাশুড়ি শাহিদা বেগম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, শুধুমাত্র এই কারণে যে এতক্ষণ একা একা রান্না করার পর আমি একটু বসতে চেয়েছিলাম। আমার পা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। আমি ফোনটা ধরতে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী মিস্টার ইয়াসিন সেটা ছিনিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি একজন আইনজীবী, তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বললাম, তাহলে আমার বাবাকে ফোন করো। সে হেসে নাম্বারটা ডায়াল করলো। একটুও বুঝতে পারলো না এই একটা ফোন কলই তাদের সবকিছুই শেষ করে দিতে চলেছে। আমি কখনোই আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বলিনি আমার বাবাকে আমার বিয়ে ভালোবাসার উপরে দাঁড়াক, প্রভাব বা টাকা পয়সার উপরে নয়। যখন আমার পরিচয় হয় মিস্টার ইয়াসিনের সঙ্গে, সে বলেছিল সে আমার স্বাধীনতাকে সম্মান করে। সে ঢাকার একজন উঠতি আইনজীবী, সব জায়গাতেই ভদ্র, স্মার্ট, আর মানুষকে কি বলতে হয় সেটা খুব ভালো করেই জানেন। তার বাবা মোহাম্মদ কামাল হোসেন আর মা শাহিদা বেগম একটা প্রভাবশালী পরিবার থেকে আসা, কিন্তু তাদের চিন্তাধারা ছিল পুরনো আমলের, বিশেষ করে শাহিদা বেগমের। তিনি বিশ্বাস করতেন বউ মানেই বাধ্য হয়ে থাকবে। আমি বুঝতেই পারিনি এই বাধ্যতা কথাটার মানেটা কি, যতক্ষণ না খুব দেরি হয়ে গেল। 7 মাসের গর্ভবতী হওয়ার পর থেকে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ইয়াসিন প্রায় রাতে দেরি করে বাসায় ফিরতো আর বলতো এটা নাকি তার ক্যারিয়ারের জন্য দরকার। শাহিদা বেগম সবকিছু নিয়েই আমাকে ছোট করতো। আমি কিভাবে হাঁটি, কিভাবে কাজ করি, এমনকি কিভাবে আমার গর্ভধারণ চলছে সেটাও। তিনি বলতেন আমাদের সময় মেয়েরা এতটা নরম ছিল না। শ্বশুর কামাল হোসেন খুব কম কথা বলতেন, কিন্তু তার নীরবতাই যেন সবকিছুকে আরো কঠিন করে তুলতো। ঈদের সময় তারা ঠিক করলো তারা নাকি সবাই বাসায় খাবে, আর এটা নাকি আমার জন্য প্র্যাকটিস হবে। আমি ভেবেছিলাম একটু সাহায্য করব, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার হাতে একটা অ্যাপ্রন আর বিশাল সাইজের একটা মেনু ধরিয়ে দেওয়া হলো। পোলাও, রোস্ট, কোরমা, ভর্তা, সেমাই, যেন পুরো একটা অনুষ্ঠান। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল, আর আমি একা একা রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করছিলাম। আমার পিঠে ব্যথা, পা ফুলে গেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি 2বার ইয়াসিনকে সাহায্য চাইতে বলেছিলাম। প্রথমবার সে হেসে বলল আজ একটু ম্যানেজ করো। দ্বিতীয়বার সে রেগে গিয়ে বলল আমাকে আর তুমি লজ্জা দিও না। খাওয়ার সময় সবাই টেবিলে বসে পড়লো, আর আমাকে বলা হলো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে। শাহিদা বেগম বললেন বেশি বসলে বাচ্চা হতে সমস্যা হয়। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে বেশি কিছু বলার শক্তিও ছিল না। একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হলো। আমি ধীরে ধীরে একটা চেয়ার ধরে এগোলাম, বললাম আমার একটু বসা দরকার। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন এত নাটক করো না। আমি তবুও পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম, আর তখনই তিনি আমাকে জোরে ধাক্কা দিলেন। আমি গিয়ে কাউন্টারে আঘাত করলাম, প্লেট ভেঙে পড়ে গেল, আর তীব্র ব্যথা পেটের ভেতরে ছড়িয়ে পড়লো। উষ্ণ রক্ত পা বেয়ে নামতে লাগলো। আমি পড়ে না যাওয়ার জন্য কিছু একটা ধরে থাকলাম, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা ছিল না, শুধু বিরক্তি। ইয়াসিন এসব সব দেখলো, কিন্তু আমাকে সাহায্য করার বদলে সে আমার ফোনটা ছিনিয়ে নিল। আমি একজন আইনজীবী, সে ঠান্ডা গলায় বলল তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম তাহলে আমার বাবাকে ফোন করো। সে হেসে নম্বরটা ডায়াল করলো। সে একটুও বুঝতে পারলো না এই একটা ফোন কলই তার জীবনকে দুভাগে ভাগ করে দিতে চলেছে। ফোনটা কানে নেওয়ার সময়ও ইয়াসিনের ঠোঁটে সেই অবহেলার হাসিটা লেগেছিল। সে ভাবছিল এই কলটা হয়তো আরেকটা ড্রামা ছাড়ার কিছুই না, কিন্তু আমি জানতাম এই কলটাই তার সবকিছু বদলে দেবে। ফোনটা কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে খুব শান্ত গভীর একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো। ইয়াসিন একটু গম্ভীর গলায় কথা বলতে চেষ্টা করলো। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন বলছি। মেঘলার স্বামী। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই কণ্ঠটা আরো ঠান্ডা হয়ে গেল। মেঘলা কোথায়? ইয়াসিন একটু বিরক্ত হয়ে বলল ও একটু অসুস্থ হয়েছে। আমি হঠাৎ হাত বাড়িয়ে ফোনটা কানে নিলাম। আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। ওপাশে আর 1 সেকেন্ডেরও দেরি হলো না। মেঘলা তুমি ঠিক আছো? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আমার চোখ